জনাব আনিস আলমগীর বিএনপির ৪৭ বছরের মূল্যায়ন করতে চাইবেন কিনা আপনার কাছে আমার মূল যে জানার বিষয় সেটি হচ্ছে যে বিএনপি জামাত এবং এনসিপির সাথে বৈঠকের পর প্রধান উপদেষ্টা আরও ৭টি দলের সাথে বৈঠক করেছে চলমান রাজনৈতিক পরিস্থিতি এবং নির্বাচন নিয়ে। সেখানে তিনি একটি বিষয় উল্লেখ করেছেন যে নির্বাচনে অন্য দেশের থাবা মারার কোনো সুযোগ যেন না থাকে সেজন্য সকলের সহযোগিতা চেয়েছেন। বর্তমান প্রেক্ষাপটে অন্য দেশের থাবা মারার সুযোগ আছে কিনা বা কারা থাবা মারতে পারে সেটি নিয়ে যদি একটু জানতে চাই। হ্যাঁ, নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার যে আড়ালে আবড়ালে যে সমস্ত কথাবার্তা বলছেন, সো এটা তো বেকুব না হলে সবাই বুঝে যে ওইটা উনি ইন্ডিয়াকে মিন করছেন, যে বিদেশে থাবা মারা হচ্ছে। বাংলাদেশের রাজনীতিতে এখন দুইটা দেশেরই প্রভাব চলছে বড় জোর, মানে দুই প্রতিবেশীরই। এক সময় বাংলাদেশ ভারত কর্তৃক ডমিনেট হইতো, বাংলাদেশের ফরেন পলিসির অনেক বিষয়ে তারা মাথা ঘামাতো, আর এখন সেটাকে মানে পাশ কাটিয়ে পরে বাংলাদেশ নিজে নিজেই ঝুঁকে যাচ্ছে পাকিস্তানের দিকে। পাকিস্তান আসতে হচ্ছে না, বাংলাদেশ নিজে পূর্ব পাকিস্তান ঘোষণা করে দেবে কিনা এরকম পরিস্থিতি তৈরি হচ্ছে নিজেদের মধ্যে। সো এই জায়গায় এই জন্য ভয় পাচ্ছে যে ভারতে যেহেতু ভারতের সাথে যেহেতু সম্পর্কে একটু অবনতি হয়েছে এবং ভারত যেহেতু আমাদের সবচেয়ে নিকটতম প্রতিবেশী এবং সব জায়গায় জড়িয়ে আছে। আরেকটা বিষয় হচ্ছে ভারত বাংলাদেশের নির্বাচন নিয়ে কথা বলেছে। ভারত চায় যে বাংলাদেশে একটা যত তাড়াতাড়ি একটা নির্বাচন হোক, আগে থেকে বলেছে। এবং ভারতে রয়ে গেছেন আমাদের এখানকার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তো শেখ হাসিনা যখন ওইখান থেকে আছেন, এখানে নানা ধরনের গুজব এখানে রটে যে ওইখানে টাকা ছিটানো হচ্ছে, এই করছে সেই করছে, মিটিং চলছে, শেখ হাসিনা নিজেই চলে আসতে পারে, এয়ারপোর্টে পাহারা দাও, এই যে কাহিনীগুলো চলতেছে, এটার প্রেক্ষিতে তারা মনে করে যে ইলেকশন বোধহয় আওয়ামী লীগ বোধহয় ইলেকশন চায় না এবং এই নিজেদের নানা রকম ব্যর্থতা ঢাকার জন্য ভারতকেও হয়তো এখানে টানে। কারণ ভারত একটা ভালো জুজু এখানে বাংলাদেশের রাজনীতিতে খেলার মতো, কিছু হইলে ভারত মেরে দিল, হয় কখনো ভারতের পক্ষে কখনো বিরুদ্ধেই বেশিরভাগ খেললে খুব জমে। সো আমার মনে হচ্ছে এখানে বাংলাদেশের রাজনীতিতে ভারতের হস্তক্ষেপ করার কোনো কারণ তো আমি দেখি না। কারণ ওরাও বলেছে যে বাংলাদেশ যদি শিগগির একটা নির্বাচিত সরকারের অধীনে যায়, তাদের পক্ষেও সম্ভব হবে যে এই সম্পর্ককে এগিয়ে নেওয়ার। তো সেই জায়গায় ভারত এটাকে কেন বাধা দেবে? বলতে পারে যে ভারত চায় যে মানে একটা ইনক্লুসিভ ইলেকশন, যে সবাই যাতে পার্টিসিপেট করে। আওয়ামী লীগ, জাতীয় পার্টিকে যে এখন বা 14 দলকে বা আরও বৃহত্তর আঙ্গিকে দলের স্বাধীনতার পক্ষের যতগুলো দল আছে ওদেরকে একটু মাইনাস করার যে প্রচেষ্টা এখন বর্তমানে যারা মাঠে আছে তাদের তরফ থেকে দেখা যায়, সেটা যাতে না হয় সেটা তো ভারত চাইতেই পারে। ভারতের আরেকটা বড় ধরনের কনসার্ন বাংলাদেশকে নিয়ে দীর্ঘদিন ধরে, যে বাংলাদেশ আবার একটা জঙ্গি রাষ্ট্র হয়ে যায় কিনা বা জঙ্গি কার্যক্রম এখানে বেড়ে যায় কিনা। ভারত যেটা বারবারই অভিযোগ করত যে তাদের বাংলাদেশের মাটি তাদের বিরুদ্ধে কীভাবে ব্যবহার হচ্ছে কিনা, যেটা বিএনপির আমলে বা তার আগেও ছিল, ইভেন শেখ হাসিনার আমলেও মাঝে মাঝে ওরা এই অভিযোগ করতো যে, কিন্তু বাংলাদেশ তাদেরকে এই আশ্বাস দিয়েছিল গত যত 15-16 বছর যে কয়দিনই ছিল, যে তাদের বিরুদ্ধে বাংলাদেশের মাটি কোনোভাবে ব্যবহার হয় নাই, বরং বাংলাদেশ সহযোগিতা করেছে নানাভাবে। তো তারা যখন বাংলাদেশের সাথে যখন পাকিস্তানের মাখামাখিটা একটু বেড়ে গেছে, এবং স্বাভাবিকভাবে যেহেতু পাকিস্তান তাদের প্রতিদ্বন্দ্বী রাষ্ট্র এবং শত্রু রাষ্ট্রই বলা যায়, তো তাদেরও একটু কনসার্ন জাগে। তো এটাকে আবার বাংলাদেশ যদি পুঁজি করে বলে যে বিদেশি থাবা আমাদের ইলেকশনকে হতে পারে, আমি মনে করি যে এটা প্রোপাগান্ডাতে জড়ানো এবং ভারতকে শুধু আমি জানি না অভ্যন্তরীণভাবে ওনারা কোন নির্দেশে পেয়েছে যে ভারত নিয়ে এখানে নির্বাচন বন্ডুল করার জন্য এমন কোনো করছে, আমার ব্যক্তিগতভাবে মনে হয় না। এবং আওয়ামী লীগের লোকজন যেগুলোকে দেখি বা এখানকার রাজনৈতিক পরিবেশ আমি যা দেখছি, সবাই এখন মানে একটা বড় আশা নিয়ে আছে যে ফেব্রুয়ারিতে যে কোনো মূল্যে বাংলাদেশে একটা ইলেকশন হয়ে যাক, এবং সবাই সরকারকে এই ব্যাপারে সহযোগিতা করতে চায়। ব্যক্তিগতভাবে আমি নিজেও চাই যে এই সরকার যত তাড়াতাড়ি সম্ভব যে ক্ষমতা হস্তান্তর করে চলে যাক, পারলে এটা ফেব্রুয়ারি কেন ডিসেম্বরে হলে আরও ভালো, যে যাতে করে একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে হতে পারে। এবং এই সুষ্ঠু নির্বাচনের জায়গায় আমি ইনক্লুসিভ ইলেকশনের কথাই বলবো, যেটা অনেকে হয়তো রাগ করবেন না আপনি ইনক্লুসিভ ইলেকশন বলেন কেন। আমি আমার জন্য বলবো যে আমি যাতে দায়মুক্ত থাকতে পারি,
যে সমস্ত বোকা লোকজন আমাকে প্রশ্ন করে এর আগে কি করেছিলেন, 16 বছর আগে যে ইলেকশন হয়েছে, হ্যাঁ করেছিলাম, তখনও প্রশ্ন তুলেছিলাম যে একটা ইনক্লুসিভ ইলেকশন হলে ভালো হতো। আজকেই আমি দেখছিলাম আমার একটা লেখা 2018 সালে আমি লিখেছিলাম ইলেকশনের পরপরই, সেখানে ইলেকশনে যে এই যে অনিয়মগুলো হয়েছে তার সমালোচনা চরমভাবে করা হয়েছে। বিএনপিকে যে কোনো রাস্তায় নামতে দেয় নাই সেটার সমালোচনা করেছি। তারপরে বিএনপির লোকজনকে যে জেলে ঢুকিয়ে দেওয়া ইলেকশনের আগে, আমার পরিবারের সদস্য, আমার নিজের আপন ভাইয়ের ছেলে, তাকেও জেলে দেওয়া হয়েছে, কারণ বিএনপির প্রার্থী যে ছিল তার ফেসবুক পোস্টে লাইক দিছিল। যারা আপনাকে 16 বছরের প্রশ্ন করছে তারা আসলে 16 বছর আপনাকে ফলো করেনি, বিষয়টা আসলে তাই। না না, আমি শেষ করে দিচ্ছি, একটা মিনিট শেষ করে দিচ্ছি। তো এটা সবই আছে, কিন্তু লাস্টে হলো যে ইলেকশন এখন হয়ে গেছে, আমাদের সামনে এগিয়ে যেতে হবে। তখন নববর্ষ ছিল, নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আমরা সামনে আগাই। এখন যে পরিস্থিতিতে ইলেকশনটা হলো, 18 সালের কথা বলতেছি, শেখ হাসিনা প্রমাণ করছে যে সেই লিডার, কারণ এখানে লিডারের অনুপস্থিত ছিল। বিএনপি তাদের লিডার কে হবে, প্রধানমন্ত্রী কে হবে প্রজেক্ট করেনি, যেটা এখন বলতেছে। মির্জা ফখরুল সাহেব বললেন যে আমরা যদি নির্বাচনে যাই তাহলে আমাদের প্রধানমন্ত্রী হবেন তারেক রহমান। ওই সময়ের ইলেকশনটা বিএনপি এমন একটা পরিস্থিতিতে এসেছিল যে তারা নেতা মেনেছিল ডক্টর কামালকে। ডক্টর কামাল নিজে ইলেকশন করছেন না এবং নিজেও বলেন না যে আমি কিছু একটা হব। তো এরকম পরিস্থিতিতে শেখ হাসিনা কিন্তু ভালোই একটা রাতের ভোটও খুব ভালো করে করেছেন, আবার নিজের প্রমাণও দিয়েছেন যে এই নেতৃত্ব প্রক্রিয়া উনি যোগ্য। এইটা বললাম কেন, শেখ হাসিনাকে এই ক্রেডিট কেন দেওয়া হলো, এই জন্য। সো কিছু কিছু লোক আছে এগুলো সমালোচনা করার জন্য, কিন্তু আমরা এই যে কালের স্রোতে যাতে আরেকটা প্রজন্ম 16 বছর পরে এসে যাতে প্রশ্ন না করে যে কিছু বলেন নাই কেন, এরকম একটা একদলীয় ইলেকশন হলো। সব প্রশ্ন আপনি করছেন। জি, আমি ইনক্লুসিভ নির্বাচন নিয়ে নিশ্চয়ই আপনার কাছে জানতে চাইবো। এছাড়া নির্বাচন নিয়ে হেলাল ভাই, নির্বাচন নিয়ে আমাদের অভ্যন্তরীণ সংকটগুলো তো এখনো আসলে মেটেনি। এখনো নির্বাচন নিয়ে যারা বিরোধী পক্ষে থাকবে সেরকম দলগুলো বলছে যে তাদের নানা ধরনের দাবি আছে, তারা এখনই নির্বাচন চায় না, বা পিআর পদ্ধতি ছাড়া তারা নির্বাচনে যাবে না, সংবিধান পরিবর্তন না হলে তারা নির্বাচনে যাবে না। সেখানে বহির্বিশ্বের শক্তির এরকম কোনো সম্ভাবনা আছে কিনা, আপনি দেখতে পান কিনা যে বাইরে থেকে কোনো থাবা আসতে পারে? আপনি কি মনে করেন? জি, এটা একটা গুরুত্বপূর্ণ এবং ভালো একটা প্রশ্ন। এই যে আমাদের যে অভ্যুত্থানের শক্তি, যারা বলছে যে নির্বাচনে অমুক ছাড়া নির্বাচন করব না, পিআর ছাড়া করব না, আরো অনেক স্থানীয় সরকার, সংবিধান পরিবর্তন, গণপরিষদ, গণভোট, অনেক ইরেশনাল কথাবার্তা। এবং আমি ইরেশনাল বলছি এই জন্য যে প্র্যাগমেটিক না, বাস্তবিক এগুলো এখন সম্ভব না। তবে সংস্কার যে করতে হবে এটা সবাই চায়, সবাই সংস্কার প্রক্রিয়ার মধ্যেই আছে। এখন এদের এই বক্তব্যটা মনে করবেন রাজনৈতিক কৌশলী বক্তব্য। রাজনীতিতে অনেক রেটরিক, অনেক ডিসকোর্স থাকে, এটা রাজনৈতিক, এটা নির্বাচনকে সামনে রেখে কৌশলী বক্তব্য দিচ্ছে মাঠ গরম রাখার জন্য, রাজনীতির মাঠ গরম রাখার জন্য। এটা একটা বক্তব্য। আরেকটা বক্তব্য হলো যে যেহেতু যে সমস্ত রাজনৈতিক দল আমাদের বিরোধী রয়েছে, মানে এক্সেপ্ট আওয়ামী লীগের প্রসঙ্গটা আনিস আলমগীর ভাই বলছেন, ওইটা আমি পরে বলবো বা বলবো কিনা, যে অন্য অন্য রাজনৈতিক দল এখনো ন্যাশন ওয়াইড দল হয়ে ওঠেনি। তাদের সেভাবে বাংলাদেশে ওই রকম স্ট্রং হোল্ড বা স্ট্রং কোনো কর্নার এরকম এখনো হয়ে ওঠেনি। এখন তারা মনে করতে পারে যে যতদিন সময় যাবে, অর্থাৎ ততদিনে তারা হয়তো আরো গুছিয়ে উঠবে এবং বিএনপিকে মেলাইন করবার জন্য বিভিন্ন রকম তত্ত্ব উপাত্ত ন্যারেটিভ তৈরি করা যাবে। এবং আরেকটা জিনিস দেখেন যে এই বর্তমান যে সরকার, এই সরকারের সবচেয়ে বেশি মানে আস্বাদ, সুবিধাভোগী বললে তো আর অন্যরকম কথা এসে যায়, স্বাদ গ্রহণ করছে এই জামাত এবং এনসিপি, সবচেয়ে বেশি স্বাদ এবং আস্বাদ গ্রহণ করছে। সুতরাং এমনি এমনি যদি সরকারের স্বাদ এবং আস্বাদ গ্রহণ করা যায় তাহলে ইলেকশনের দরকার কি? ইলেকশন হলে তো ওই স্বাদ এবং আস্বাদ বিস্বাদে পরিণত হবে। এই জন্য আমরা তো এখন বিষাদমাখা অনেক কথাই শুনছি এনসিপির পক্ষ থেকে সরকারের বিরুদ্ধে, যেমন সরকার এখন বিএনপির হয়ে কথা বলছে, বিএনপি যেটা চাচ্ছে সরকার ওই যে বললাম না, পলিটিক্যাল মাঠ গরম রাখার জন্য পলিটিক্সে অনেক কৌশল ব্যবহার করে। আপনি প্রশাসনে বলেন, ল এনফোর্সিং এজেন্সিতে বলেন, এইগুলো সব নিয়ন্ত্রণ করছে এখন কারা? হয় জামাত না এনসিপি। এবং প্রশাসনে এবং ল এনফোর্সিং এজেন্সি, আজকে আপনি যে টাইটেলটা করেছেন যে সংশয়, এই সংশয়টা কেন?
আসলে হচ্ছে নির্বাচন নিয়ে সংশয় থাকার কথা না, কারণ এই নির্বাচনটা এত ইন্ডিসপেন্সিবল ফর দ্য সেক অফ ডেমোক্রেসি অ্যান্ড দ্য সভরেনিটি অফ দ্য নেশন। এটা কত এবং আপনার ফর দ্য সেক অফ 24-এর গণ অভ্যুত্থান চেতনা বাস্তবায়নের জন্য সবচেয়ে বড় জিনিসটা হলো এই আগামী নির্বাচনটা, যাতে একটা সংসদ গঠিত হয়ে আমরা নতুন বাংলাদেশ তৈরি করতে পারি। সেই নির্বাচন নিয়ে কোনো সংশয় থাকার কথা না, এত অপরিহার্য একটা বিষয়। অথচ এই নির্বাচনটাকে আপনি সংশয় বলছেন এই কারণে, ওই যে আমি বললাম ল এনফোর্সিং এজেন্সি এবং ব্যুরোক্রেসিতে আপনার পতিত মাফিয়া কিন্তু স্যাচুরেটেড হয়ে আছে, তাদের এখনও তারা ধরা ছোঁয়ার বাইরে। সুতরাং তারা একটা ওই যে নির্বাচনকে পিছিয়ে দেওয়ার জন্য, নির্বাচনকে ভণ্ডুল করবার জন্য তাদের একটা অপচেষ্টা থাকবে। কারণ যদি একটা নির্বাচিত সরকার হয়, যদি একটা অনভ্যুত্থানের সরকার আসে, তাহলে তাদের অতীত ইতিহাসের আবার জবাবদিহিতার সামনে আসতে পারে। সুতরাং একটা অনিশ্চয়তা তাদের দিক থেকে তৈরি করা থাকবেই। এখন আসেন যে এরপরে আছে পরাজিত মাফিয়া এবং ওই যে আপনি বলছেন বাইরের রাষ্ট্রের থাবা। নো ডাউট যে আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত আমাদের এই পরিবর্তন থেকে কি ভালোভাবে নিয়েছে? কখনো নেয়নি, এটা আপনি কখনোই বলতে পারবেন না। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা, যে আমরা যারা পলিটিক্যাল পার্টিজ আছি, আমরা জামাত, এনসিপি, বামপন্থী আরও যারা আছে, তারা কিন্তু এই যে আপনার এই নির্বাচনটাকে বুঝে হোক না বুঝে হোক একটা অনিশ্চয়তার মধ্যে ঠেলে দিচ্ছে। এর ফলে হবে কি, আমাদের গণতন্ত্র, আমাদের সার্বভৌমত্ব, আমাদের 24-এর চেতনা আসলে বেয়াত হয়ে যাবে। এই যে আনিস আলমগীর ভাই যেটা বললেন যে বাংলাদেশ এখন পাকিস্তানের দিকে ঢুকছে, বাংলাদেশ একই সাথে আবার চীনের দিকেও কিন্তু ঢুকছে, এটা তো বলতে উনি মনে নেই, আবার আমেরিকার সাথে আছে। আমি বলছি যে যেহেতু পৃথিবী এখন একটা গ্লোবাল ভিলেজে পরিণত হয়েছে এবং ইচ অ্যান্ড এভরি কান্ট্রি ইজ ভেরি মাচ কানেক্টেড, ওয়েল কানেক্টেড ফর দ্য সেক অফ ইকোনমিক্স, ফর দ্য সেক অফ আপনার কালচার, রিলিজন, সোসাইটি, বিভিন্ন কারণে, সায়েন্স, টেকনোলজি, আমরা উই আর ভেরি মাচ কানেক্টেড। সুতরাং আপনি যদি বলেন যে আমরা এদিকে ঢুকছি ওদিকে ঢুকছি, আসলে আমাদের তো সব দিকেই ঢোকা উচিত, কারণ পৃথিবীটাকে এক্সপ্লোর করা উচিত। না, পৃথিবীটাকে এক্সপ্লোর, পলিটিক্যালি আমি বলছি, পলিটিক্যালি আমাদের নেইবার কান্ট্রি হলো ভারত। ভারতের সাথে ঐতিহাসিকভাবে আমাদের কিছু সমস্যা রয়েই গেছে এবং এই সমস্যার কখনো সমাধান হবে বলে আমার মনে হয় না। যেমন তিস্তার পানি, এটা আমাদের প্রাপ্য, এটা তারা এখনো দিচ্ছে না। আমরা বলেছি যে আন্তর্জাতিক আদালত, কূটনীতির কাছে আমরা বিচার দিব। আমাদের ফারাক্কাবাদ, আমাদের সীমান্তে দেখেন যেভাবে গুলি করে হত্যা করে আমাদের মানুষগুলোকে, তাই না? আমাদের এখন তো ভারতের সাথে আমাদের সবকিছু বন্ধই রয়েছে, তাই না? এবং আমাদের দেশকে মৌলবাদী তকমা দেওয়া, আমাদের দেশে এক্সট্রিমিস্ট আছে এই তকমা দেওয়া, এরকম বিভিন্ন রকম আরো অনেক 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 বক্তব্য দেওয়া যায়। সেই জন্য আমি বলছি, এরপরে দেখেন একটা ন্যারেটিভ এখন তোলা হয়েছে জাতীয় পার্টি ইস্যু, মানে নির্বাচন যে ভণ্ডুল করার জন্য কত নতুন নতুন ন্যারেটিভ তোলা হচ্ছে। জাতীয় পার্টির ইস্যুটা আমি জানি, আমি মনে করি এবং আমরা সবাই মনে করি যে আওয়ামী লীগ যে কারণে আপনার ফ্যাসিস্ট, একই কারণে কিন্তু জাতীয় পার্টি ফ্যাসিস্ট, কারণ আওয়ামী লীগের দোসরই ছিল এই জাতীয় পার্টি, এবং জাতীয় পার্টি আওয়ামী লীগকে ফ্যাসিস্ট বা মাফিয়া হতে সবচেয়ে বেশি সাহায্য করেছে। এখন হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন যদি যে দোষে জেলে থাকতে পারে, তাহলে আপনার কাদের জাতীয় পার্টির প্রধান জিএম তিনি তো জেলে থাকতে পারে। কিন্তু তখন এই প্রসঙ্গগুলো না তুলে আজকে কেন তোলা হচ্ছে, যখন নির্বাচন খুব নিকটবর্তী, তখন বলা হচ্ছে যে জাতীয় পার্টিকে ব্যান করতে হবে। আমি কিন্তু ব্যান করার পক্ষে, আমি জাতীয় পার্টির সমস্ত রকম শাস্তির পক্ষে, কিন্তু আমি এনভায়রনমেন্টটা বলছি। যখন প্রয়োজন ছিল বলার, তখন কি ইচ্ছে করে বলেননি? না, আপনি সামনে নির্বাচন, আমরা যে আপনারাও কি বলেননি? আমরা তো সবসময় বলেছি যে দোষ ফ্যাসিবাদ, বা আমরা তো ফ্যাসিবাদ বলি না, হাসিনাকে মাফিয়া বলি। মাফিয়ার সমস্ত রকম আপনার সঙ্গীদেরকে বিচারের আওতায় আনতে হবে। আমি ফ্যাসিবাদ বলি না আনিস আলমগীর ভাই, এই জন্য যে ফ্যাসিবাদও একটা পলিটিক্যাল ড্রামা, এটা তো বলা যায় না। শামীম পাটোয়ারি তিনি বলেছেন যে গণতন্ত্র রক্ষার স্বার্থে হলেও এখন জাতীয় পার্টির পাশে বিএনপিকে দাঁড়ানো উচিত, রক্ষা করা উচিত। এটি নিয়ে আসলে কি বলতে চাবেন? আমি এই মুহূর্তে আমাদের সঙ্গে একজন দর্শক আছেন, তার প্রশ্ন নিয়ে এই অংশটি শুরু করতে চাই। দর্শক স্বাগত জানাই। কে বলছেন, কোথা থেকে বলছেন, আপনার প্রশ্নটি করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি রাজবাড়ী থেকে আব্দুল ওয়াহাব মন্ডল বলছিলাম।
বলবেন, আপনার প্রশ্নটি করবেন। আমি আজিজুল বাড়ি হিয়ার ভাইয়ের কাছে আমার প্রশ্ন যে যদি ফেব্রুয়ারি মাসের মধ্যে নির্বাচন হয় এবং সে আপনারা যদি ক্ষমতায় যান, তাহলে আপনাদের সাথে ভারতের সম্পর্ক কি রকম হবে? আচ্ছা, চমৎকার প্রশ্ন, আপনাকে ধন্যবাদ। থাকুন আমাদের সঙ্গে, নিশ্চয়ই এই প্রশ্নের উত্তরটি নিব, একেবারে ছোট্ট করে নিব। হেলাল ভাই, আপনারা ক্ষমতায় গেলে প্রতিবেশী দেশ ভারতের সাথে সম্পর্ক কেমন হবে? অবশ্যই প্রতিবেশী রাষ্ট্র ভারতের সাথে আমাদের স্টেট টু স্টেট সম্পর্ক হবে, প্যাট্রন ক্লায়েন্ট সম্পর্ক হবে না। দুইটা সাবরেন্ট কান্ট্রি, দুটো ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি, আমাদের সাথে সেই বন্ধুত্বই হবে। ছোট বা বড় এরকম কোনো সম্পর্ক হবে না, আমাদের বন্ধুত্ব হবে সমানে সমান। এখানে প্যাট্রন ক্লায়েন্ট কোনো সম্পর্ক হবে না। জি, অসংখ্য ধন্যবাদ জনাব আনিস আলমগীর। আমার কাছে অনেকগুলো প্রশ্ন আছে। ইনক্লুসিভ ইলেকশনের কথা যখন আপনি বলছিলেন তখন আমার মাথায় এলো আজকে একজন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ, তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেছেন, সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন যে এই নির্বাচনে আওয়ামী লীগ অংশ নেবেন কিনা। উনি বলেছেন যেই দলের কার্যক্রম নিষিদ্ধ তার প্রতীকও স্থগিত করা আছে, সুতরাং এটি কোনো প্রশ্ন হতে পারে না, সুতরাং আওয়ামী লীগ তার প্রতীক নিয়ে নির্বাচনে আসতে পারছে না, এবং যদি স্বতন্ত্রভাবে আসবে কিনা সেটা পরে দেখা যাবে। অর্থাৎ আপনি এখান থেকে কি বার্তা পাচ্ছেন? আমি এখান থেকে বার্তা পাচ্ছি যে বর্তমান সরকার আওয়ামী লীগকে ইলেকশন করতে দেবে না। আর বর্তমান সরকারের যে ভয়, যেটা আগের কোশ্চেনে আপনি করেছিলেন যে ভয়ের যে বিষয়টা, সেটাতে আমি একটু যোগ করতে চাই। সেটা হচ্ছে এই ভয়টা হচ্ছে যে ভারত চাচ্ছে যে যেটা বললাম যে ইলেকশন করবে, আওয়ামী লীগও ইলেকশন করবে, অন্যান্য রাজনৈতিক দলগুলো ইলেকশন করবে। ভারতের এই মনোভাব আছে, বাংলাদেশে একটা ইলেকশন হোক, সেটাতে সবাই অংশগ্রহণ করুক। এবং সেই জন্যই একটা বিষয় আছে, তাহলে ডক্টর ইউনূসের অধীনে কি সেই নির্বাচন হবে? ডক্টর ইউনূসের সরকারের ভীতি হচ্ছে যে এই সরকারকে বদলিয়ে আরেকটা সরকার ইনস্টল করা হবে। এই প্রশ্নটা আমিও করতে যাচ্ছিলাম যে নির্বাচনের আগে নতুন সরকার সেটা হচ্ছে কেয়ারটেকার গভর্নমেন্ট একটা আসবে। সেই কেয়ারটেকার গভর্নমেন্ট এমন একটা সিস্টেম ইলেকশন করবে যাতে সবাই ন্যায্য হিস্সা নিয়ে ইলেকশন করতে পারে, সবাই ভোটারদের কাছে যেতে পারে। এইটাই হচ্ছে বর্তমান সরকারের এখন ভীতি। আমার মনে হচ্ছে যে ভীতি নিয়ে তারা কাজ করছে, এবং তাদের এই ভীতির কারণ হচ্ছে যে আওয়ামী লীগ চায় এটা, ভারত এটা চায়, যাতে করে একটা নির্বাচনের আগে আরেকটা ক্যাটাগরি গভর্নমেন্ট গঠন হয়। আওয়ামী লীগ এবং ভারত চাইলে কি সেটা সম্ভব হবে? সেটা হচ্ছে বড় কথা, যে বাংলাদেশ কি চায়। বাংলাদেশের জনগণ চায় যে ভাই আর আমরা বহন করতে পারছি না, একটার পর একটা, যেটা আছে তারাই দিয়ে যাক, দরকার হলে যেটা বললাম ডিসেম্বরের মধ্যেই দিয়ে যাক, এর অধীনে নির্বাচনটা হয়ে যাক। এবং এই সরকারের যে নীল নকশা, সেই নীল নকশা অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি এখানে বিএনপি ভার্সাস বিএনপি বা বিএনপি মনা লোকদেরই ইলেকশন হবে, কিংবা আপনি বলতে পারেন যে ভাই ভাই ইলেকশন, হ্যাঁ, এটা সমমনাদের একটা ইলেকশন হবে, এখানে ভাগাভাগি করবে, টেবিলে বসে কে কয়টা পাবে। উনি একটা প্রশ্ন করেছিলেন, সেটা হচ্ছে যে হঠাৎ করে জাতীয় পার্টি কেন আলোচনায় যে চলে আসলো, যে ইলেকশনের আগে আগে কেন আসলো? আমার মনে হয় ভাই এটা খেয়াল করে না ইলেকশনের আগে কেন আসছে, জাতীয় পার্টিকে কেন ধরে না এতদিন। ধরে না এই জন্যই যে জাতীয় পার্টি এমন একটা পজিশনে আছে, একটা এমন তাদের রাজনৈতিক প্রতিপত্তি বা প্রভাব এমন না যে তারা একেবারে বড় কিছু করে ফেলবে। কিন্তু বর্তমান সময়ে এসে দেখা যাচ্ছে যে বিএনপি ক্ষমতায় যাবে, এটা অনেকটা ক্লিয়ার। সবাই, উনি, আমি, আপনিও সবাই বুঝতেছি যে ওরাই ক্ষমতায় যাবে। তো ক্ষমতায় যদি বিএনপি যায়, তাহলে তার সহযোগী হিসাবে পার্লামেন্টে প্রধান বিরোধী দল কে হবে? বিএনপি কি চাচ্ছে যে ৭১ সালের যারা গণহত্যায় অভিযুক্ত তাদেরকে বিরোধী দলে আসনে বসাবে, নাকি ২৪শে গণহত্যার সহযোগী হিসাবে যারা অভিযুক্ত তাদেরকে বসাবে? আমি যেটা বলছিলাম জাতীয় পার্টিকে, তো তারা মনে করছে যে একেবারে রাজাকার থেকে বরং নন রাজাকারটা হয়তো বেটার, সেই জন্য বিএনপি, উনি যেটা জানেন না, যেটা বলতেছেন, এটা বিএনপি এটাকে এনেছে। বিএনপি জাতীয় পার্টিকে সংসদে বিরোধী দল বানাতে চায় বলেই জামাতের এখন মাথা হয়ে গেছে, মাথায় পোকা উঠেছে। এবং এই যে ছাত্রটা নেতাটা হলো জাতীয় নুরু বা নূর যে আক্রান্ত হলো, এনসিপি যে কথা বলছে, সব একই সূত্রে গাঁথা। এবং অলরেডি জামাত ডিক্লেয়ার করেছে আমরা বিএনপি বিরোধী একটা জোট গঠনেরও চেষ্টা করছি। জি,
সে বিএনপি বিরোধী একটি জোটের কথা সেখানে বলা হয়েছে। হঠাৎ করে বিএনপির সাথে জামাতের এই যে দূরত্বটা, স্বাভাবিকভাবে 24-এর পর সেটা হওয়ার কথা। একটু জানতে চাই হেলাল ভাই, আমি আনিস আলমগীর ভাইয়ের সুরে একটু জানতে চাই যে 71-এ যারা গণহত্যার সাথে জড়িত ছিল তাদের থেকে আপনার 24-এর গণহত্যায় যারা জড়িত তাদেরকে আপনারা প্রিফার করবেন কিনা? আনিস আলমগীর ভাই যেটা বললেন তার অনুমান, তাই না? অনুমান করতেই পারেন এবং তার অনুমানকে সম্মান জানানো আমার দায়িত্ব, কিন্তু আমাদের তো একটা কমেন্টারি আছে, আমাদের একটা ভাষ্য আছে যে জাতীয় পার্টি যে শেখ হাসিনার ব্রেন চাইল্ড, এ ব্যাপারে তো কারো কোনো সন্দেহ নেই, এবং যে ব্যক্তিটি শামীম হায়দার পাটোয়ারি বলছে তিনি হলো সবচেয়ে বেশি শেখ হাসিনার ব্রেন চাইল্ড। আমাদের উপরে যখন হত্যা, নির্যাতন, গুম খুন হয়েছে 17 বছরে, তখন কি জাতীয় পার্টি আমাদের পক্ষে বা দেশ ও জনগণের পক্ষে কোনো বয়ান তৈরি করেছে? এবং আমার মনে হয় দেশের অধিকাংশ লোক মনে করে জাতীয় পার্টি কিন্তু এ দেশের কোনো দল না। অধিকাংশ, এটা ভারতের একটা রাজনৈতিক, ভারতের একটা মনোভাব সম্পন্ন রাজনৈতিক দল থাকে না, এরকম অনেক থাকে, কিন্তু পৃথিবীর বহু দেশে আছে। তাহলে গণতন্ত্রের স্বার্থে আপনি জাতীয় পার্টিকে রক্ষা করছেন না, এটা অন্য প্রশ্ন। এখন আমি বলছি জাতীয় পার্টি বিরোধী দলে বসাবে কিনা না, দুইটার মধ্যে কাকে বিরোধী দলে বসাতে চায়? নির্বাচনটা বিএনপি যদি বলে যে আমরা অমুককে বিরোধী দলে বসাবো, তাহলে নির্বাচন হলো না, তাই তো হাসিনা মার্কা হয়ে গেল। হাসিনা মার্কা ইলেকশনই তো হচ্ছে না, আমরা সেটা চাচ্ছি না আলমগীর ভাই, আমরা সেটা চাচ্ছি না। আমরা না চাইলে তো ইনক্লুসিভ ইলেকশনের কথা বলেন। হ্যাঁ, সেটা আমি বলছি যে আমরা চাচ্ছি একটা কম্পিটিটিভ ইলেকশন হোক, কম্পিটিটিভ ইলেকশন হোক, যে ইলেকশনে যেই যে আপনি জয় লাভ করেন বা পরাজিত হন, আমরা পরবর্তীতে একটা ন্যাশনাল গভর্নমেন্ট, যিনি ন্যাশনাল গভর্নমেন্টে আসতে চাইবেন না তিনি হবেন বিরোধী দল। কিন্তু কাউকে যদি বিরোধী দল বানান, কাউকে যদি সরকারি দল বানান, তাহলে সেটা নির্বাচন হলো। আমি একটু আনিস আলমগীর ভাইয়ের কাছে এই জায়গা থেকে একটু আসতে চাই। বারবারই হেলাল ভাই বলছেন যে একটি কম্পিটিটিভ ইলেকশনের কথা, সেখানে কম্পিটিশনটা কার সাথে হবে? এনসিপি জামাতের সাথে। তিনি বলছিলেন এনসিপি জামাত এখনকার যে অবস্থান সেটা থেকে আপনি আসলে কি দেখতে পান? তারা কি আসলে নির্বাচনে অংশ নেবে? যদি অংশ নেয় তাহলে কম্পিটিটিভ ইলেকশনটা আসলে কিভাবে হবে? নির্বাচনে অংশ নেওয়ার ব্যাপারে আমার কোনো সংশয় নাই। রাজনৈতিক দলগুলো সবাই চায় যে ইলেকশনে অংশ নেবে, এবং উনি যেটা বলছিলেন যে মাঠ গরম করছে সংস্কার ইস্যু নিয়ে, সেটা যেমন সত্য তেমনি এটাও সত্য। শুধু মাঠ গরম কেন হবে? 24-এর এত বড় একটা আন্দোলন, এত রক্ত বিনিময় কি জন্য? তাহলে এই আন্দোলনের কি দরকার ছিল? আপনি যদি ন্যূনতম কিছু সংস্কার জাতিকে উপহার না দেন, সংস্কার নিয়ে তো কারো আপত্তি নেই, সংস্কার নিয়ে বিএনপিও আপত্তি করছে না, জাতীয় পার্টি বা বিএনপি বিরোধী যারা আছে, জামাত আপত্তি করছে না, আওয়ামী লীগ করছে না, তারপর জাতীয় পার্টি করছে না। সংস্কার তো দরকার, সবাই চাইছে সংস্কার হোক। ভাই সংস্কার দরকার যখন প্রশ্ন আসছে তখনই তো সবাই প্রশ্ন করছে যে কোন সংস্কার, সুনির্দিষ্ট কোন সংস্কারটা এই মুহূর্তে হওয়া উচিত? সুনির্দিষ্ট যে 180 না কতগুলো তারা যে ঐক্যমত হলো, তার মধ্যে 4-5টা তো একেবারে ক্লিয়ার। সেটা সেই ক্লিয়ার গুলো কি আমরা শেষ করতে দেন প্লিজ। আপনারা একটু স্যাটিসফাইড হয়ে গেছে, এখন শুধু এই সংস্কারগুলো ইমপ্লিমেন্ট হবে কিভাবে এবং এর লিগ্যাল ফ্রেমওয়ার্ক, এইটা নিয়ে ওইটাই বলতেছি যে ন্যূনতম যে বেসিক যে 4-5টা বিষয় আছে, প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির ক্ষমতা ভারসাম্য আনা, তারপরে 2বারের অধিক প্রধানমন্ত্রী না থাকা, তারপরে প্রধানমন্ত্রী যিনি হবে উনি একাধারে সংসদ নেতা আবার দলের নেতা না হওয়া, এই যে বিষয়গুলো, এগুলা যখন একসঙ্গে আসতেছে তখন হচ্ছে যে ইয়েটা সংসদের উচ্চকক্ষে যে ইলেকশন হবে সেটা পিআর পদ্ধতিতে হওয়া, এই বিষয়গুলো নিয়ে বিএনপির সাথে তো এখনো তাদের চূড়ান্ত কিছু হয়নি। তো এই বিষয়গুলো তো অন্তত সংস্কারের যদি কথা আসে তাহলে এগুলো তো হওয়া উচিত। শুধু সংস্কার করব আশ্বাস দিয়ে গেলাম, জাতীয় পার্টিকেও আশ্বাস দিলাম, অন্যান্য ছোট ছোট দলকেও আশ্বাস দিলাম, এবং জামাতকেও আমরা আশ্বাস দিলাম। জামাত তো এখন সবচেয়ে সেকেন্ড পার্টি এখন এই মুহূর্তে, না মাঠের মধ্যে মানে আলোচনায়। জাতীয় পার্টি বিএনপি আওয়ামী লীগকে তো বাদ দিয়ে রাখছেন। তো আপনাদের এবং আপনাদের ছিল যারা আন্দোলনের সহযোগী ছিল, তো এই আন্দোলনের সহযোগীদের তো একটা উদ্বেগ থাকবে, ভাই এতদিন ধরে আন্দোলন করলাম, আমরা ক্ষমতাও যেতে পারবো না, আমাদের বিরোধী দলও বসতে দিচ্ছ না, তোমরা আবার জাতীয় পার্টিকে রাখার চেষ্টা করছো, প্লাস যে সংস্কারগুলো আছে সেগুলো ঠিক মতো করো না। আমি মনে করি যে জামাতের উদ্বেগ ঠিকই আছে, এবং ন্যূনতম সংস্কার করতে হবে। কারণ হচ্ছে যে এরা যদি ক্ষমতায় যায় এগুলো কিন্তু ভুলে যাবে, সংস্কার এগুলো ভুলে যাবে, এবং এই কমিটমেন্ট জামাত এবং আদার্স চায় যে আপনারা তো ক্ষমতায় যাচ্ছেন এটা নিশ্চিত, কিন্তু এই সংস্কারগুলো যে করবেন সেই কমিটমেন্টটা লিখিত থাকুক, সেই কমিটমেন্ট তার একটা আইনগত ভিত্তি থাকুক। আমিও মনে করি যে সেটা ঠিক আছে,
এবং কারণ আপনি ক্ষমতায় গেলে এগুলো ভুলে যাবেন, আপনার কিছুই মনে থাকবে না। হিলাল ভাই, আমরা একটা জোট করতেছি যেখানে বিএনপি থাকবে না। প্রথম আলোকে জামায়াত নেতা আব্দুল্লাহ মোহাম্মদ তাহিরের কথা বলেছেন। এই জোটটাকে আসলে আপনারা কি জোট মনে করছেন? এটি কি নির্বাচনের প্রতিপক্ষের জোট কোনো হচ্ছে নাকি অন্য কোনো জোট হচ্ছে? এই জোটকে তো আপনার স্বাগত জানাতে হয়, কারণ কি এটা একটা কম্পিটিটিভ ইলেকশন। আমি যেটা বললাম, নির্বাচনের অ্যালাইনমেন্ট হবে এবং নির্বাচনে বিভিন্ন মানে পার্টিসিপেটরি ইলেকশন বলতে যা বোঝায়, সেটার জন্য তো এই জোটটা নির্বাচনে করে করছেন যে নির্বাচনের জন্যই তারা জোট করছে। নির্বাচনের জন্যই তো মানুষ জোট করে, আবার পলিটিক্যাল জোটও হয়, সেটা অন্য একটা বিষয়। সুতরাং এই জোট করছে, এটা তাহলে বুঝতে হবে যে আমাদের আগামী নির্বাচনটা যে অনুষ্ঠিত হতে যাচ্ছে এর কোনো শঙ্কা নেই, সবাই প্রস্তুতি যেহেতু নিচ্ছে। এবং এখন আমাদের প্রয়োজন হলো ফ্রি, ফেয়ার এবং ক্রেডিবল ইলেকশন, এইটা যেন নিশ্চিত করা হয়। আবার ইনক্লুসিভ ইলেকশন, ইনক্লুসিভ বলতে কি বুঝাচ্ছেন? শুধু পলিটিক্যাল পার্টিস গুলো আপনার অংশগ্রহণ করলে কি ইনক্লুসিভ হয় না? সেখানে জনগণের একটা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দরকার, সেটাকে ইনক্লুসিভ ইলেকশন বলে। জনগণ সেই ইলেকশনে যদি স্বতঃস্ফূর্তভাবে ইলেকশন করে, তাহলে ইলেকশন ম্যানিপুলেশন করা বা রিগিং করার কোনো সুযোগ সুবিধা থাকবে না। এখন একটা দেখেন, আমি বলছি যে এই নির্বাচনকে আপনার শিফট করার জন্য, অর্থাৎ দূরে ঠেলে দেওয়ার জন্য যে বিভিন্ন ন্যারেটিভ তোলা হচ্ছে, আমি বলছি ষড়যন্ত্র, ইলেকশন দূরে ঠেলে দেওয়ার জন্য কনস্পিরেসি থিওরিতে, রাজনীতির সবচেয়ে জনপ্রিয় থিওরি হলো কনস্পিরেসি থিওরি। এই কনস্পিরেসি থিওরি দেখবেন নতুন নতুন ডালপালা মেলছে। এখন হঠাৎ নূরের উপর আক্রমণ করা হলো, সেই আক্রমণে কারা আক্রমণ করলো? বলছে যে তাকে মেরে ফেলার জন্য আক্রমণ করা হয়েছে। সেই তো বলছি, কারা আক্রমণ হলো, কি আক্রমণ, তাকে গ্রেফতার করা হলো না, তাকে এখনো গ্রেফতার করা হলো না। এবং সে ব্যাপারে এখন দেখি বন্ধ হয়ে গেল। নূরের ওই আক্রমণটাকে আবার দেখলাম ধামাচাপা পড়ে গেল জাতীয় পার্টির হঠাৎ করে বক্তব্যের কারণে। এই যে নতুন একটা ন্যারেটিভ, এখন আবার আনিস আলমগীর ভাই একটা ন্যারেটিভ তুললেন, এটা আমি আগেও শুনেছি অন্য অন্য টেলিভিশন টক শোতে বা পত্রিকায়, যে নতুন একটা কেয়ারটেকার। কি অসম্ভব এবং কি সাংঘাতিক কথা! আপনারা কি মনে করছেন যে নতুন কোন সরকার আসছে কিনা নির্বাচনের আগে? গণ অভ্যুত্থানকে কবর দেওয়া হয়ে গেল। আপনার 24-এর গণ অভ্যুত্থান ঘটেনি, কবর দিয়ে দিলেন আপনি। প্রধান উপদেষ্টা উদ্বেগ প্রকাশ করছে, আপনি বুঝতেছেন না কিছু? ও সেটাই বলছি যে যদি আমার প্রতি ছেড়ে দিচ্ছি, কেয়ারটেকার গভর্নমেন্ট তৈরি করতে হয়, আবার আপনি বুঝছেন দেশে কোন দিকে আমরা চলে যাচ্ছি। আমরা কি সিকিমের পথে হাঁটছি, নাকি আমরা কাশ্মীরের পথে হাঁটছি, নাকি আমরা আফগানিস্তানের পথে হাঁটছি, নাকি আমরা ইরাকের আব্দুল ঘানি সরকারের পথে হাঁটছি? এটা নিউ ন্যারেটিভ। এই যে নতুন নতুন ন্যারেটিভ যে তোলা হচ্ছে, এটা কিন্তু বাংলাদেশের জন্য একটা অশনি সংকেত। আপনার সবজেন্টিভ কোশ্চেনে, ইন্ডিপেন্ডেন্সের কোশ্চেনে এটা একটা অশনি সংকেত। তোলা হচ্ছে নির্বাচনটা কিভাবে ফ্রি ফেয়ার করা যায়, এই ব্যাপারে আমাদের আলোচনা প্রসঙ্গে কেন হেলাল ভাই এতটা আশঙ্কা প্রকাশ করছেন, আপনার কাছে কি মনে হয়? ওনার কাছে মনে হয় যে এটা না, কিন্তু আমি আশঙ্কা প্রকাশ করছি কারণ ডক্টর ইউনূসের বক্তৃতা থেকে উনি যে আশঙ্কা করছেন, যেটা বাজারে আছে, ইন্ডিয়া চায় একটা ক্যাটেগরি গভর্নমেন্ট থাকুক এবং ইনক্লুসিভ ইলেকশন হোক। সেটাই উনি ইনক্লুসিভ বুঝতেছেন না, যে উনি লোকজনের অংশগ্রহণ মনে করছেন। লোকজন তো সবগুলোই তো পার্টিজান। আমাদের বাংলাদেশে কয়টা নন পার্টিজান লোক আছে? তো জাতীয় পার্টি বলেন, যে জামাত বলেন, বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, সবাই তো লোক আছে। তো আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি একটা বড় অংশ। তো ওই বড় অংশই যদি ইলেকশনে না যায়, তাহলে ইনক্লুসিভ কীভাবে হবে? জনগণ দিয়েও তো বুঝাতে হবে, তাদেরকে আপনি দেন আসতে, তাহলে তো জনগণ বাড়বে, ভোট বাড়বে। বিএনপি কি এমন বলছে যে আমরা আওয়ামী লীগকে চাই না, তারা অংশ নিক বা কিছু একটা, তারা কি এরকম কিছু বলছে? তারা খুবই কনফিউজিং, তারা কখনো চায় কখনো চায় না, কোন দিন যে কি চায় তারা জানি না। তারা হয়ে গেলে আবার ক্রেডিটও নেই, এটা আমরা চাইছিলাম। কিন্তু এমনকি জাতীয় পার্টি নিষিদ্ধ প্রসঙ্গেও তো বিএনপির কি স্পষ্ট কোনো আপনারা বক্তব্য বা কোনো কিছু দেখেছেন, যেমনটি এনসিপি বলছে বা অন্যান্য দল বলছে, গণঅধিকার প্রধান উপদেষ্টার সাথে যে বৈঠক হয়েছে, পত্রিকার ভাষ্য অনুযায়ী তারা সেখানে আপত্তি জানিয়ে আসছে যে না, আমরা চাই না।